তাহলে দেখুন আমরা যেটা বলতেছিলাম যে গ্রিন হাউসের জন্য মূলত দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যখনই কি বলবে গ্রিন হাউস গ্যাসের কোন উপাদান সম্পর্কিত কথা বলবে, যে কোন উপাদান সবচেয়ে কি বেশি পরিমাণে আছে, তখন কি আমরা বলবো? আমরা বলবো কি কার্বন ডাইঅক্সাইড কি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের দ্বিতীয় মোস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি ফায়ার এক্সটিংগুইশার, বা এটাকে হচ্ছে আমরা বলি অগ্নি নির্বাপক যন্ত্র। এটাকে কি বলি? অগ্নি নির্বাপক যন্ত্র। ঠিক আছে, অগ্নি নির্বাপক যন্ত্র। অনেকে এখন বুঝবেন না অগ্নি নির্বাপক যন্ত্র মানে কি। অগ্নি নির্বাপক যন্ত্র মানে হচ্ছে আগুন নেভানোর যে যন্ত্র আছে, আপনারা ওই যে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গেলে দেখবেন যে আপনাদের মোস্ট প্রবাবলি সিঁড়ির পাশে বা বিভিন্ন হাউসের পাশে একটা কি লাল একটা কি কৌটা থাকে, ঠিক আছে, স্প্রের মতো। তাহলে ওইটাই হচ্ছে কি এই যে অগ্নি নির্বাপক যন্ত্র। তাহলে ওইটা কিভাবে আগুন নেবে? কারণ ওখানে কার্বন ডাইঅক্সাইড আছে। এখন আপনারা মনে করতে পারেন যে কার্বন ডাইঅক্সাইড থাকলে তো গ্যাস আছে, গ্যাসে তো আগুন ধরে। ঠিক আছে, এটা কিন্তু না। কারণ তখন এখানে কি থাকবে? এই যে কি ড্রাই আইস, অর্থাৎ কি কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড CO2 যদি কি সলিড পরিমাণে থাকে, তখন সেইটাকে আমরা কি বলি? ড্রাই আইস। সেটাকে কি বলি? ড্রাই আইস। এই ড্রাই আইসই হচ্ছে আমাদের কি করে? ড্রাই আইসই হচ্ছে কি আগুন নেভানোর কাজে বা অগ্নি নির্বাপক যন্ত্রে কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উল্লেখ্য একটা কথা বলার, যে এই কার্বন ডাইঅক্সাইড যে কি আমার অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, এটা কিন্তু এবারের ভর্তি পরীক্ষা আসছে। অর্থাৎ কি 2021-22 নার্সিং যে ভর্তি পরীক্ষা ছিল, এই নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু কি এই প্রশ্নটা এসে গেছে যে অগ্নি নির্বাপক যন্ত্রে নিচে কোন গ্যাসটি দ্বারা কি আগুন নেভানো হয়, তখন কি হবে অ্যান্সার? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের কি বিওডি। তাহলে বিওডি হচ্ছে কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, বিওডি কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই ডিমান্ড দ্বারা হচ্ছে কি বোঝায়? যে একটা জলগত পরিবেশ বা হচ্ছে সেটা হতে পারে ডোবা, সেটা হতে পারে কি নদী, সেটা হতে পারে কি সমুদ্র। তাহলে সমুদ্রের অভ্যন্তরে যে কি আমাদের দ্রবীভূত অক্সিজেনের মাত্রাটা বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা, এই পরিমাণটা কিন্তু কি করে, সেখানে জলজ জীব আছে, জলজ প্রাণী আছে, তাদের কি বেঁচে থাকাটা এইটাই নির্ভর করে কি ওই স্থানের কি বিওডি লেভেল কতটুকু, সেটা কি সেফ আছে কিনা, সেটা কি বেশি কিনা সেটার উপর। এখন বিওডি লেভেল যত কম হবে, তাহলে একটা কথা মাথায় রাখেন, বিওডি লেভেল যত কম তত ভালো, যত কম তত ভালো। তাহলে সেটা হচ্ছে কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ভ্যালুটা যত কম, সেটা কি সেই স্থানের জন্য কি ততটা ভালো হবে। যেমন কি এখানে কি বিভিন্ন ধরনের দেখেন সংযুক্তি দেওয়া আছে আপনাদের জন্য, এবং এগুলা কিন্তু আসছে ভর্তি পরীক্ষায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে অনুমোদিত বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের যে ভ্যালু আছে বা মাত্রাটা আছে, সেটা হচ্ছে কত? 6 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের এই যে 3 নাম্বার পয়েন্টটা, এই 3 নাম্বার পয়েন্টটা কিন্তু পরীক্ষায় এসে গেছে, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা যেন কি এই 3 নাম্বার পয়েন্টটা এসে গেছে। তো এরকম প্রশ্ন আসতে পারে যে মনে করেন আপনার বাড়ির পাশে কি একটা ডোবা আছে, সেই ডোবার পরিবেশবিদরা হচ্ছে কি বিওডি লেভেল নির্ণয় করে পাইলো কত? 3। তাহলে ওই পুকুরের পানিটার প্রকৃতি কেমন হবে? সেটা কি খুবই ভালো হবে, বেশি ভালো হবে, নাকি খারাপ হবে, নাকি বেশি খারাপ হবে? তাহলে দেখুন যদি বিওডি ভ্যালু কি 1.2 হয়, তাহলে তখন কি খুবই ভালো। আমি কিন্তু আগেই বলে দিছি, কি বলছি? যে বিওডি লেভেল যত কম তত ভালো। তাহলে কি প্রমাণ আপনারা দেখতে পাইছেন যে 1.2 হলে কি খুবই ভালো। যদি 3 হয় তখন তাকে আমরা কি বলতেছি? মোটামুটি ভালো, অর্থাৎ কি চলে। যদি 10 হয় তখন তাকে কি বলতেছি? দূষণ মাত্রা খারাপ। এবং যদি 20 হয়, অর্থাৎ কি 10 এর পরিমাণ বেশি হয়, তখন কি দূষণ মাত্রা কি খুবই খারাপ। তখন কি হয়? পানির কালার হচ্ছে কি ওই যে সবুজ হয়ে যায়। আপনারা গ্রামে দেখতে পারবেন যখন মাছ চাষ করে, ঠিক আছে, মাছের পুকুরে কিন্তু কি লাঠি দিয়ে আঘাত করে বা হচ্ছে সাঁতার কাটে, তখন কি ওই সাঁতার কাটে কেন বা হচ্ছে বাড়ি দেয় কেন? কারণ কি ওই যে অক্সিজেনের প্রবেশ করানোর জন্য। তখন কি অক্সিজেনের পরিমাণটা কি তখন কম হয়ে যায়। এই কারণে কি দেখবেন মাছ মারা যায়, তারপর পুকুরে দুর্গন্ধ হয়। ঠিক আছে, তো এর জন্য কি বিওডি লেভেলের যে বিভিন্ন সংযুক্তিটা আছে এবং এর যে বিভিন্ন মাত্রাগুলো আছে, মাত্রাগুলোর ভ্যালুটা এগুলো ভালো করে আপনারা পড়বেন। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি যে পানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পানির বিভিন্ন মাত্রা, সেটা হইতে পারে পিএইচ, সেটা হইতে পারে কি ডিও, সেটা হইতে পারে বিওডি, সেটা হইতে পারে সিওডি, সেটা হইতে পারে টিডিএস, সেটা হইতে পারে আর্সেনিক। ঠিক আছে, এই বিষয়গুলোর যে পরিমাণটা বা অ্যামাউন্টটা, সেটা হচ্ছে আপনাদেরকে কি ভালো করে জানতে হবে। যেমন দেখেন এখানে কি বলছে, পানির পিএইচ রেঞ্জ। পানির পিএইচ রেঞ্জ হচ্ছে কত?
6.5 থেকে 6.5 থেকে কি 8.5 পর্যন্ত, এটা হচ্ছে কি পানির পিএইচ রেঞ্জ। তো পিএইচ হচ্ছে কি হাইড্রোজেন আয়নের কি ঋণাত্মক যে লগারিদম আছে, এই ঋণাত্মক লগারিদমকে কি পিএইচ বলে। ফিজিক্স আপনারা কেমিস্ট্রিতে পড়বেন, এগুলো কিন্তু তেমন আসে না। পিএইচ এর ম্যাথও আছে, কিন্তু পিএইচ এর ম্যাথও আসে না। তাহলে কি আসে, পিএইচ এর ভ্যালুটা কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য যে পিএইচ এর বিভিন্ন মাত্রা আছে, সেটা হইতে পারে দেখেন পানির ক্ষেত্রে, সেটা হইতে পারে কি কৃষি জমির ক্ষেত্রে, সেটা হইতে পারে উর্বর মাটির ক্ষেত্রে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কি বলছে, পিএইচ যদি 6.5 থেকে 8.5 পর্যন্ত হয়, তখন সেই পানিটা কি, এটা বলে দিছে ডাব্লিউএইচও কি অনুমোদিত, অর্থাৎ কি পানিটা পান করতে পারবেন। কিন্তু যে আমাদের বিশুদ্ধ পানি আছে, এই বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত দেখেন, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত 7। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসার যোগ্য যে বিশুদ্ধ পানির পিএইচ কত। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত 7 বা 7। এরপরে দেখেন ডিও, ডিজলভড অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন কতটুকু আছে, ঠিক আছে, তাহলে কত 6 থেকে এইটার কত মাত্রাটা হচ্ছে 12 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত, ঠিক আছে, এমজি পার কি লিটার। এরপরে হচ্ছে এই যে বিওডি, একটু আগে আপনাদের পড়াই দিছি যে বিওডি এর ভ্যালুটা কত, তাহলে বিওডি এর ভ্যালুটা হচ্ছে কত 6 মিলিগ্রাম পার কত লিটার। তাহলে সিওডি, এই সিওডি আর বিওডি দেখেন, বিওডি কি বলছি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি হচ্ছে কি শুধু কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। পানিতে রাসায়নিক চাহিদা হচ্ছে কি সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এর পরিমাণ হচ্ছে কত বা ভ্যালু হচ্ছে কত 10। এরপরে দেখেন টিডিএস, এই টিডিএস এর পরিমাণ হচ্ছে কত 500 কি পিপিএম, ঠিক আছে, 500 পিপিএম পার্টস পার মিলিয়ন, তাহলে কত 500 পিপিএম হচ্ছে কি টিডিএস এর পরিমাণ। এবং দেখেন নিচের দুইটা পয়েন্টে হচ্ছে কি আমি হ্যাশট্যাগ অ্যারো দিয়ে দিয়েছি, ঠিক আছে, অ্যাস্ট্রে দিয়ে দিয়েছি আর্সেনিক এবং কি বাংলাদেশে আর্সেনিকের মাত্রা। এইটা কিন্তু দুইবার নার্সিং ভর্তি পরীক্ষায় পর পর আসছে, 2020-21 সালে আসছে, 21-22-এ আসছে, ঠিক আছে, 21-22 এবং 20-21 সালে কিন্তু এই প্রশ্নটা কি বারবার রিপিট হয়েছে যে আর্সেনিকের পরিমাণটা কতটুকু। তাহলে দেখেন একটা হচ্ছে কি ডাব্লিউএইচও কর্তৃক আর্সেনিকের অনুমোদিত মাত্রা হচ্ছে কত 0.01 ppm পর্যন্ত, কত 0.01 ppm, বা এটা অন্য এককে যদি আসে তখন আসবে কি এমজি পার লিটার। তাই এই 0.01 ppm টা হচ্ছে কি আর্সেনিকের মাত্রাটা। তাহলে এই আর্সেনিক অর্থাৎ 0.01 এর যদি বেশি থাকে তখন কি সেইটা হচ্ছে কি খারাপ, পানের অযোগ্য, সেই পানি কি পানের অযোগ্য। এখন বলেন আমি যদি পান করি তাহলে কি হবে, আপনার চর্মরোগ হবে। পড়ছেন না যে আর্সেনিকের অভাবে কি হয়, আর্সেনিক যদি অতিরিক্ত পরিমাণে কি দেহে ইনক্লুড হয় তখন এর অভাবে কি বিভিন্ন ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ওই ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে কি বিভিন্ন চর্মরোগ, দেখেন পায়ের নিচে ছোট ছোট ফুটা, ছোট ছোট ছিদ্র, হাতের তালুতে ছোট ছোট ছিদ্র, এগুলো হচ্ছে কি আর্সেনিকের অভাবজনিত রোগ। এরপরে দেখেন বাংলাদেশে আর্সেনিকের মাত্রা, একটা হচ্ছে ডাব্লিউএইচও অনুসারে, প্রথমটা হচ্ছে কি ডাব্লিউএইচও অনুসারে, আমি একটু ক্লিন করে দিচ্ছি বোর্ডটা, যে এখানে বলা হয়েছে যে এই যে আর্সেনিকের পরিমাণটা যে 0.01 সেটা হচ্ছে কি ডাব্লিউএইচও বা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। আর বাংলাদেশ সরকার কর্তৃক যে পানির মাত্রাটা সেটা পানের যোগ্য, সেটা হচ্ছে কত 0.05। অর্থাৎ আপনি যদি এই পানিটা পান করেন ওদের আর্সেনিকের মাত্রা অনুসারে তাহলে কি সেটা খুবই ভালো, কিন্তু বাংলাদেশেরটা কি একটু ঝুঁকিপূর্ণ, অর্থাৎ 0.01 থেকে 0.4 পর্যন্ত পরিমাণ কিন্তু এটা ইনক্রিজ হয়েছে। এখন আর্সেনিকের মাত্রা যদি আসে তখন আর্সেনিকের মাত্রাটা কি হবে দেখেন, আর্সেনিকের মাত্রা তখন হবে কত 0.01 থেকে কত 0.05 ppm পর্যন্ত। এইটা এই রেঞ্জটা কিন্তু আপনাদের আসছে, আপনাদের কিন্তু এরকম অন এভারেজে প্রশ্ন আসে নাই, ঠিক আছে, যে আর্সেনিকের মানবদেহে নিরাপদ পরিমাণ কত, তারপর হচ্ছে সর্বোচ্চ সহনশীল। এই যে বাংলাদেশের যে 0.05 যে আমরা বলতেছি 0.05 ppm, তাহলে এইটাকে হচ্ছে কি আমরা বলতেছি সর্বোচ্চ সহনশীল মাত্রা, এটাকে কি বলতেছি সর্বোচ্চ সহনশীল মাত্রা, সহনশীল মাত্রা। তাহলে 0. আর্সেনিকের ভ্যালু বা আর্সেনিকের মাত্রা যদি 0.05 ppm হয় বা মিলিগ্রাম পার লিটার হয়, এর একক কিন্তু দুইটা, ppm বা কি মিলিগ্রাম পার লিটার, তাহলে তখন একে কি বলতেছি আমরা সর্বোচ্চ সহনশীল মাত্রা, যেটা হচ্ছে মানবদেহ কি ইনক্লুড করতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাবজর্ব করতে পারে। কিন্তু এই পরিমাণটার বেশি যদি আমরা ইনটেক করি বা অ্যাবজর্ব করি তখন কি আমাদের
প্রবলেম হবে বা ব্ল্যাক ফুড ডিজিজ এগুলা কি আক্রান্ত হব। ঠিক আছে, তো আর্সেনিকের গুরুত্বপূর্ণ এবং পানির যে বিভিন্ন ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে আপনারা কি গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে, এরপরে দেখেন আপনাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি পরিবেশ নিয়ে। এই পরিবেশের মধ্যে কি আছে, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, গেলুসাকের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে। তো এই সূত্র দ্বারা কি হয়, আপনারা যে হচ্ছে কি রান্নার কাজে, আমাদের শহরে তো কি গ্যাসের লাইন সাপ্লাই আছে, তো যে অঞ্চলে হচ্ছে কি আমাদের গ্যাস লাইন নাই সেখানে কি করে মানুষজন কি করে সিলিন্ডার কিনে নিয়ে যায়। তাহলে এই সিলিন্ডারকে কি বলা হয়, এলপিজি সিলিন্ডার বা কি এলপি সিলিন্ডার বলে। ঠিক আছে, তাহলে এই এলপি সিলিন্ডারে কি গ্যাসের পার্সেন্টেজটা কত, কোন কোন গ্যাস হচ্ছে কি মিশ্রণ থাকে, সেটা কিন্তু আমাদের কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ কি এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিন্তু কি এই প্রশ্নটা আসছে যে রান্নার সিলিন্ডারে নিচের কোন কোন গ্যাসটি কি মিশ্রিত থাকে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, বিউটেন আর কি প্রোপেন। আমাদের অ্যান্সার হবে বিউটেন প্লাস কি প্রোপেন। তাহলে দেখুন আমি কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়ে দিছি যে বিউটেন থাকবে কত, প্রায় 75%, প্রায় কত 75%, যেখানে প্রোপেন থাকবে কত 25%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এলপি গ্যাসের যে ভ্যালুটা আছে, বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ আছে তাদের সংযুক্তি সহ কি আমি দেখাই দিছি। এরপরে দেখেন এলএনজি, এই এলএনজির ফুল ফর্ম আপনারা নিশ্চয়ই জানেন যে কি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এলএনজি মানে হচ্ছে কি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের মধ্যে যে মূল উপাদানটা, সেই মূল উপাদানটা হচ্ছে কি CH4 বা এটাকে কি বলে থাকি আমরা, মিথেন বলে থাকি। অপরদিকে কি আছে দেখেন সিএনজি আছে, তাহলে সিএনজি কি, সিএনজি যেমন লিকুইড ন্যাচারাল গ্যাস হচ্ছে কি এলএনজি, তাহলে সিএনজি কি, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাহলে সেটাকে আমরা কি বলতেছি সিএনজি। তাহলে দেখেন এলএনজির মতোই অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের মতোই এই সিএনজি গ্যাসটার মূল উপাদান হচ্ছে কি CH4 বা কি মিথেন। কি এটার মূল উপাদান হচ্ছে কি মিথেন। তাহলে এই সিএনজি গ্যাস মূলত ব্যবহার করা হয়, এই যে আপনারা দেখেন না সিএনজি তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে বিভিন্ন যানবাহনে, গাড়িতে কি এই সিএনজি গ্যাসটা অর্থাৎ কি প্রাকৃতিক গ্যাস কি মিথেন সমৃদ্ধ গ্যাস কি ব্যবহার করা হচ্ছে। ওকে, এরপরে দেখেন পরবর্তীতে যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের একটা ট্রিক শিখাই দেবো যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে কি আপনারা কিভাবে হচ্ছে কি শনাক্ত করবেন বা কিভাবে নামকরণ করবেন। তাহলে দেখেন সিএফসি হচ্ছে বা ক্লোরোফ্লোরোকার্বন মূলত কি ওজোন স্তর ক্ষয় করে, কি করে ওজোন স্তরটা কি করে ক্ষয় করে। তো আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে ওজোন স্তরটা কি। আমাদের পৃথিবীতে কি পৃথিবীর উপরে কি আছে, আমরা একটু আগে পড়ে আসছি বায়ুমণ্ডলের বিভিন্ন কি স্তর আছে না, তাহলে এই বায়ুমণ্ডলের স্তরের উপরেও কি আরেকটা স্তর থাকে। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে কি পৃথিবী, এই পৃথিবীর উপরে কয়টা স্তর পড়ছি আমরা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা স্তরের উপরে আরেকটা স্তর থাকে, এখানে মনে করেন সূর্য, এটা মনে করেন কি সূর্য, তাইলে সান, এটা হচ্ছে কি আর্থ, আর এটা হচ্ছে কি বিভিন্ন স্তর। তো এটা হচ্ছে কি মনে করেন এক নাম্বার ওই যে ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার, এটা হচ্ছে কি আয়নোস্ফিয়ার। এটা হচ্ছে কি আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ারের উপরে আরেকটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হচ্ছে কি নামে পরিচিত, ওজোন লেয়ার। সেই লেয়ারটা হচ্ছে কি ওজোন লেয়ার নামে পরিচিত। তাইলে ওজোন লেয়ারটার কাজ কি, এই দেখেন সূর্য থেকে যে কি আলো আসতেছে, এই আলোর মধ্যে কি থাকে অতিবেগুনি রশ্মি থাকে, আলোর মধ্যে কি থাকে অতিবেগুনি রশ্মি বা হচ্ছে কি আমরা বলি আলট্রাভায়োলেট ইউভি রশ্মি। এই ইউভি রশ্মি যখন পৃথিবীতে কি প্রবেশ করে তখন কি মানুষের কি ক্যান্সার হওয়ার কি সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমাদের যে অনেক স্কিন ডিজিজ হয়, সানবার্ন হয়, ঠিক আছে, ত্বক কি পুড়ে যায়, ত্বকের কি ক্যান্সার হয় না স্কিন ক্যান্সার। তাহলে স্কিন ক্যান্সারের কারণটা কি, এই কারণটা হচ্ছে কি এই আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির কি শরীরে আধিক্য। তো এই ইউভি রশ্মিটাকে কি প্রোটেক্ট করে কি এই যে যে লেয়ারটা আছে ওজোন লেয়ারটা, এই লেয়ারটা কি এই রশ্মিগুলো এসে এখানে কি হয়ে যায় শোষিত হয়ে যায়, তখন এইটা আর এখানে কি ঢুকতে পারে না। কিন্তু এই লেয়ারটা যদি মনে করেন এখানে যদি লিকেজ তৈরি হয়, এখানে মনে করেন কি ফাঁকা, তখন কি এখান দিয়ে চলে আসবে না পৃথিবীতে, তখন সেইটা মনে করেন কি আপনার স্কিনকে এফেক্ট করবে, আপনার কি স্কিন ক্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং দেখেন এই সিএফসি মূলত এখানে কি বলছে ওজোন স্তর ক্ষয় করে। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন। এরপরে বলছে দেখেন সিএফসির বিকল্প হচ্ছে কি এই সিএফসি।
এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখেন ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে কি একটা বিষাক্ত গ্যাস। এই গ্যাসটা কি করে, আমাদের ওজোন লেয়ারটা কি ধ্বংস করে এবং নানাবিধ কি পরিবেশের ক্ষতি সাধন করে। তাহলে সিএফসি ব্যবহার করা হয় কোথায়, যে গাড়ি আছে, রেফ্রিজারেটর আছে, এসি আছে, এইগুলাতে কি করা হয়, এই সিএফসি গ্যাসটা কি ব্যবহার করা হয়। এখন সিএফসি গ্যাসটা আয়ুষ্কাল হচ্ছে অনেক বছর, ঠিক আছে, 100 বছর পর্যন্ত কি এই গ্যাসটা কি বিরাজ করে, অর্থাৎ কি বায়ুমণ্ডলে সে কি ঘোরাঘুরি করতেছে। তাহলে এই গ্যাসের বিকল্প হিসেবে কি বিজ্ঞানীরা কি অন্য একটা গ্যাসের কি সন্ধান পাইছে, সেটা হচ্ছে কি HCFC, যার আয়ুষ্কাল হচ্ছে কত, 2 থেকে 10 বছর। তাহলে সিএফসির তুলনায় কি HCFC অনেক ভালো, কারণ কি এর আয়ুষ্কাল কি অনেক কম, ঠিক আছে। এরপরে দেখেন আমরা হচ্ছে কি এটা হচ্ছে পড়লাম। তা এখন হচ্ছে আপনাদের যে আমি বললাম যে আপনাদেরকে কি একটা জিনিস হচ্ছে কি আপনাদের দেখাই দিব আমি। ওকে, তাহলে দেখেন আপনাদের একটু আগে বললাম যে সিএফসি এর যে নামকরণটা, এই নামকরণটা কি আপনাদের শিখাই দিব। তো দেখেন সিএফ, মনে করেন একটা CFCl3, তাহলে এইটাকে হচ্ছে কি সিএফসি ড্যাশ বলা হয়, ঠিক আছে। এই ড্যাশটা আমরা রাখলাম কারণ এটা হচ্ছে কি আমরা এটার নামকরণ থেকে হচ্ছে শিখবো যে সিএফসি এখানে কত হবে। তো এটা CFCl3, এটা নামকরণটা এরকম হবে যে CFCl3 নামকরণটা হচ্ছে কি এবিসি পদ্ধতিতে হয়। কি পদ্ধতিতে হয়, এবিসি। তো দেখুন আপনারা এটা জেনে আসছেন, তবু হচ্ছে কি হয়তো আপনাদের কি একটু ঘাটতি থাকতে পারে, তো ওই ঘাটতিটা কি আমি পূরণ করার চেষ্টা করতেছি। তো এ হচ্ছে কি দেখেন যতটা কি থাকবে, যতটা কার্বন পরমাণু থাকবে তার সাথে কি করতে হবে, 1 কি বিয়োগ করতে হবে, তার সাথে হচ্ছে কি 1 বিয়োগ করবেন, ঠিক আছে। যতটা কার্বন পরমাণু থাকবে তার সাথে 1 বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে এ। বিটা হচ্ছে কি যতটা হাইড্রোজেন পরমাণু থাকবে, যতটা হাইড্রোজেন পরমাণু থাকবে তার সাথে হচ্ছে কি 1 যোগ করতে হবে। এবং যে বাকি সিটা আছে, এই সিটা হচ্ছে অর্থাৎ যতটা ফ্লোরিন পরমাণু থাকবে ততটা কি ফ্লোরিন পরমাণুর সংখ্যা, যতটা ফ্লোরিন পরমাণু থাকবে F থাকবে। তাহলে দেখেন এই যে সংকেতটা, এই সংকেত থেকে কি পাই, কার্বন আছে কয়টা, একটা। কার্বন আছে কয়টা, একটা। তো একের সাথে অর্থাৎ কি A সমান সমান কার্বন হচ্ছে কত, 1। কি বলছে এখানে -1, তাহলে কার্বনের পরিমাণ অর্থাৎ A এর পরিমাণ কত, 0। কার্বনের পরিমাণ কত, 0। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে কি আমার ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কয়টা আছে, ফ্লোরিন আছে কয়টা, একটা। তাহলে এই দেখেন এই যে সি বলছি, যতটা ফ্লোরিন থাকবে অর্থাৎ যত সংখ্যক ফ্লোরিন পরমাণু থাকবে, ফ্লোরিন পরমাণু আছে কয়টা, একটা। তাহলে অর্থাৎ কি সি সমান সমান কি বলা যায়, 1। আর বি কি, বি হচ্ছে কি যতটা হাইড্রোজেন পরমাণু থাকবে তার সাথে কি যোগ 1। এখানে কি কোনো হাইড্রোজেন পরমাণু আছে, দেখেন কোনো হাইড্রোজেন পরমাণু নাই। তাহলে বি সমান সমান হচ্ছে কি, যেহেতু কোনো হাইড্রোজেন পরমাণু নাই সেহেতু এখানে কি হবে, 0 হবে। তার সাথে কি +1, তাহলে সমান সমান কত, 1। সমান কত, 1। তাহলে বি সমান সমান হচ্ছে কত, 1। এখন দেখেন এ এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 1, অর্থাৎ কি এ বি সি, এ বি সি এর মান হচ্ছে কত, 0 1 1। 0 কি কোনো ভ্যালু আছে, তেমন কোনো ভ্যালু নাই। তাহলে এই যে আমাদের কত আছে, 11 আছে, এই যে সিএফসি এর পরিবর্তে এখানে কি বসাইলাম, 11। অর্থাৎ এইটার নামকরণ হচ্ছে কি ফ্রিয়ন 11 বা ফ্রিয়ন 11, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদের শেখানোর কথা বলতেছিলাম। তাহলে এটা হচ্ছে কি সিএফসি নামকরণ। তো আপনারা হচ্ছে ফ্রিয়ন 12, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা করে ফেলবেন যে ফ্রিয়ন যে 12 আছে, এই ফ্রিয়নের 12 যে নামকরণ এটা হচ্ছে আপনারা করে ফেলবেন, ঠিক আছে। এরপর দেখেন আরেকটা হচ্ছে আপনাদের লেকচারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন যে পরমাণুগুলো আছে বা বিভিন্ন মৌলগুলো আছে, এই মৌলগুলার হচ্ছে কি ডিজিজ, ঠিক আছে। অর্থাৎ এই মৌলগুলা যদি আমাদের দেহে অত্যাধিক পরিমাণে কি বৃদ্ধি পায় তখন সেগুলা বাড়ার কারণে যে রোগগুলা হয় সেগুলা নিয়ে কি আমরা আলোচনা করব। তাহলে দেখেন এর মধ্যে কি আছে, মূলত ওই যে আর্সেনিক নিয়ে কি আমরা আলোচনা করছি, আর্সেনিক নিয়ে আলোচনা করছি যে আমরা বলছি WHO অনুসারে কি এর পরিমাণ কত। একটা হচ্ছে কি অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক, আর একটা হচ্ছে কি বাংলাদেশ সরকার কর্তৃক। এটা হচ্ছে WHO, এটা হচ্ছে কি বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে এই WHO অনুসারে এইটা কত, এটা হচ্ছে 0.01 কত ppm, আর বাংলাদেশ সরকার কর্তৃক কত 0.05 ppm। এখন এইটা তো আমরা জেনেই ফেলছি, এটা আমাদের জানার বিষয় না। আমরা জানবো যে আর্সেনিক যদি আমাদের দেহে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় তখন কি হয়, তখন হচ্ছে হয় ব্ল্যাক ফুট ডিজিজ।
তখন আমাদের শরীরে কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, এই ব্ল্যাক ফুট ডিজিজটা হচ্ছে কি চর্মরোগ। এই ব্ল্যাক ফুট ডিজিজটা হচ্ছে কি চর্মরোগ। এছাড়াও হচ্ছে আমাদের অন্যান্য স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সমস্যা। এছাড়াও কি বৃক্ক বিকল হতে পারে। বৃক্ক অর্থাৎ কিডনি, বৃক্ক বিকল হতে পারে। এবং আপনারা হচ্ছে হাজারি নাকসারের বই থেকে যে প্রথম পত্রের যে ব্যাপারটা আছে যে পরিবেশ রসায়ন, সেখান থেকে আর্সেনিকের আরো 2-3টা হচ্ছে গুরুত্বপূর্ণ ডিজিজ আছে, ওইগুলো হচ্ছে পড়ে নেবেন। তো আমাদের হচ্ছে সময় স্বল্পতার কারণে আরো অন্যান্য যে ব্রিফলি হচ্ছে পড়া সম্ভব না, কিন্তু যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দিব। ঠিক আছে, এরপরে দেখেন আলোচনা করব হচ্ছে লেড নিয়ে। তাহলে দেখেন লেডের সংকেত যদি আসে, অনেক সময় কি আপনাদের রসায়নে কি সংকেত আসে, যেমন আমাদের এই যে গত বছর যে নার্সিং ভর্তি পরীক্ষা হইলো, এই নার্সিং ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে লেডের সংকেত কি, এটা যদি না জানেন, ঠিক আছে, এটা কিন্তু কি বাচ্চাকালের প্রশ্ন। বাচ্চাকালের প্রশ্ন বলতে ক্লাস 9-10 আপনারা খুব ভালো করে পর্যায়বৃত্ত সারণী কি মুখস্থ করছেন, পর্যায়বৃত্ত সারণীর মৌলগুলো মুখস্থ করছেন, এর সাংকেতিক চিহ্নগুলো কিন্তু মুখস্থ করছেন। তাহলে লেড হচ্ছে কি পিবি, লেড হচ্ছে কি পিবি। তাহলে এই পিবি কেন, লেড আমরা তো বলতেছি লেড, তাইলে এল না হয়ে পিবি কেন হইলো, কারণ এটা কি ল্যাটিন নাম থেকে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এই লেড হচ্ছে কি, লেড যখন আমাদের শরীরে কি অত্যাধিক পরিমাণে বাড়ে তখন কি হয়, লেড বা এটাকে কি বলে, বাংলায় বলে হচ্ছে কি সীসা, বাংলায় কি বলে সীসা। তাহলে দেখেন আইকিউ হ্রাস পায়, শিশুদের আইকিউ বা বুদ্ধিমত্তা। তাহলে লেডের কারণে কি হয়, শিশুদের আইকিউ বা কি বুদ্ধিমত্তা হ্রাস পায়। দেখেন রিসেন্ট কিছুদিন আগে হচ্ছে একটা নিউজ আসছে যে সংবাদপত্রে, যে অত্যাধিক পরিমাণে কি গুঁড়া দুধের যে কৌটা আছে, এই কৌটায় কি সীসার পরিমাণ পাওয়া গেছে অত্যাধিক। তাহলে এই সীসার পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে বাড়ায় দেয় তখন কি আসবে, দেখেন এই শিশুদের কি বাচ্চাদের এটা কি ভালোর জন্য খাওয়ানো হচ্ছে, তাদের বৃদ্ধির জন্য খাওয়ানো হচ্ছে, কিন্তু তখন কি হয়ে যাবে, তাদের আইকিউ বা বুদ্ধিমত্তা হ্রাস হয়ে যাবে। তখন হচ্ছে কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী কি তখন শিশু হবে। ঠিক আছে, তখন তার গ্রোথটা কি স্বাভাবিকভাবে হবে না, অর্থাৎ কি অটিজম, পরবর্তীতে কি অটিজম বা মানসিক বিকারগ্রস্ত কি বাচ্চায় পরিণত হবে। তাহলে এটা হচ্ছে কি শিশুদের আইকিউ বা বুদ্ধিমত্তা কি হ্রাস পায়। আর একটা হচ্ছে দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়, দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়। তাহলে এই দুইটা কিন্তু লেট থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে কি শিশুদের আইকিউ বা বুদ্ধিমত্তা হ্রাস পায়, আর একটা হচ্ছে কি দাঁতের মাড়ি কি নীলাভ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি লেডের যে সংক্রমণজনিত বা অতিরিক্ত অ্যাবজর্পশন, বডি যদি অ্যাবজর্ব করে ফেলে তখন হচ্ছে এই দুইটা রোগ কি হতে পারে। এরপর দেখেন আমরা আলোচনা করব ক্রোমিয়াম নিয়ে। এই মৌলগুলা কিন্তু আরেকটা ব্যাপার, যে এই যে আপনাদের লেড পড়াইলাম, যে প্রশ্ন আসতে পারে লেড হচ্ছে কি থেকে, কোনটা থেকে হচ্ছে আমাদের খাদ্য শিকলে প্রবেশ করে। লেড কোনটি থেকে খাদ্য শিকলে, খাদ্য শিকলে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে দেখেন লেড কোনটি থেকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের যে ব্যাটারি শিল্প আছে, বা অন্য কথায় বলা যায় এখানে ভারী স্টোরেজ শিল্প। তাহলে ব্যাটারি শিল্প বা ভারী স্টোরেজ শিল্পের ফলে কি হয়, এই লেড হচ্ছে কি মানবদেহে প্রবেশ করে। ঠিক আছে, এরপরে দেখেন আমি যেটা বলতেছিলাম যে ক্রোমিয়াম নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন ক্রোমিয়াম হচ্ছে কি, যেহেতু হচ্ছে আপনারা রসায়ন পড়তেছেন, এই প্রশ্নটা করাই যায় যে ক্রোমিয়াম হচ্ছে কি সাধারণ ইলেকট্রন বিন্যাসের কি ব্যতিক্রম দেখায়, দেখায় না? কত ক্রোমিয়াম হচ্ছে কত 24। তাহলে দেখেন এইটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রোমিয়াম যখন দৈহিক চাহিদার অতিরিক্ত পরিমাণে যখন কি আমাদের মানবদেহে প্রবেশ করবে তখন হচ্ছে কি হবে। তাহলে দেখেন তখন ঘটনা ঘটে কি, তখন হচ্ছে অ্যানিমিয়া বা কি রক্ত শূন্যতা হয়ে যাবে, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়ে যাবে।
তাহলে দেখেন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কেন হয়ে যাবে? আমাদের যে ক্রোমিয়াম আছে, এই ক্রোমিয়াম কি করে, আমাদের যে লোহিত রক্তকণিকা বা আমরা যাকে বলি কি আরবিসি বা এরিথ্রোসাইট, যেটাই আপনারা বলেন, তো এরিথ্রোসাইটের কি আছে, হিমোগ্লোবিন অংশ আছে। এই হিমোগ্লোবিন অংশ কি করে, এই হিমোগ্লোবিন অংশ হচ্ছে কি অক্সিজেনের সাথে বাইন্ড করে কি অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, তাই না? তো অক্সি হিমোগ্লোবিন যৌগ, এই ক্রোমিয়াম হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিন যৌগটাকে কি বাধাগ্রস্ত করে, অর্থাৎ তখন এই অক্সিজেনকে কি তখন ও সার্কুলেট হইতে দেয় না, এই হিমোগ্লোবিনের সাথে কি তখন অ্যাড হইতে দেয় না, অর্থাৎ ও কি এই যে বিভক্তি সৃষ্টি করে। তখন এই দুইটা যদি অক্সি আর হিমোগ্লোবিন, অক্সিজেন আর হিমোগ্লোবিন যদি একসাথে যুক্ত না হয়, তাহলে আমাদের কি যে অক্সি হিমোগ্লোবিন নামে একটা যৌগ, যেটা হচ্ছে কি আমাদের কোষে পরিবাহিত হয়, যার কারণে কি আমরা বলা যায় বেঁচে আছি, ঠিক আছে? তাহলে এইটা কি হবে না। তো এইটা যদি না হয়, এই যৌগটা যদি না গঠিত হয়, তখন যে আমাদের রক্তের পরিমাণ, স্বাভাবিক পরিমাণ, এই রক্তের স্বাভাবিক পরিমাণটা কি কমে যাবে। আর কমে গেলে তখন কি হবে, অর্থাৎ কি হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, তখন কি রক্তশূন্যতা হবে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হবে, আপনারা বলতে পারেন যে রক্ত তো আছে কিন্তু হিমোগ্লোবিন নেই। তো হিমোগ্লোবিন এমন একটা রঞ্জক পদার্থ যেটা হচ্ছে কি অক্সিজেন কি ক্যারি করতে সাহায্য করে। তাহলে অক্সিজেন ক্যারি ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের যে কোষ আছে এই কোষগুলোতে কি হচ্ছে, প্রতিনিয়ত কি শ্বসন হচ্ছে। তাহলে শ্বসনের জন্য কি প্রচুর পরিমাণ শক্তি দরকার, শক্তির সাথে সাথে কি দরকার আপনাদের, কি প্রচুর পরিমাণ কি অক্সিজেন দরকার। তো অক্সিজেনই যদি না পান, তাহলে সেল কি বা আমাদের কোষ কি এগুলা কি ব্যবহার করতে পারবে সঠিকভাবে, ইউটিলাইজ করতে পারবে না। তখন কি আমাদের অ্যানিমিয়া বা কি রক্তশূন্যতা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্রোমিয়াম গেলে, এরপর আসি ক্যাডমিয়াম। এরপরে দেখেন ক্যাডমিয়াম, এই ক্যাডমিয়ামের লিথাল ডোজ হচ্ছে 1 মাইক্রোগ্রাম। লিথাল ডোজ হচ্ছে কত, 1 মাইক্রোগ্রাম, অর্থাৎ 1 মাইক্রোগ্রামের